আপনি নিজেও তো দেখতেছেন এই যে নাটক সাজাইতেছে তারা, এই যে অস্ত্র মস্ত্র এগুলা দিয়া, এতে ওনাদের লাভটাই, ওনারা দেশের আইন শৃঙ্খলা ঠিক করবে, তো আইন শৃঙ্খলা ঠিক হবে কিভাবে? তো বললো যে আপনারা চলে যাবেন, এরপরে স্যারের প্রমোশন হবে, এইটাই লাভ। তো আমি বললাম যে একটা প্রমোশনের জন্য আমার জীবনটাকে ধ্বংস করে দিল। If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe, somebody will say yes, somebody will say no. Now they have concrete proof and now they will go to the justice. 400 অভিযোগ পেয়েছি মাত্র 13 কার্য দিবসে। যারা গুমের শিকার ভিকটিম এবং তাদের পরিবাররা প্রায় 1800-র উপরে আমাদের কাছে তাদের কমপ্লেন সাবমিট করেছে। সারা বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন বয়সের, বিভিন্ন জায়গার, এবং তাদের মধ্যে অনেকেরই রাজনৈতিক পরিচয় আছে। কারো কারো ক্ষেত্রে হয়তো রাজনৈতিক পরিচয় ওইভাবে নেই, কিন্তু তাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। সব ধরনের মানুষ ছিলেন ভুক্তভোগী। দিনমজুর ভুক্তভোগী আসেন আমাদের কাছে, অত্যন্ত ধনী ভুক্তভোগী আসেন, কলেজ পড়ুয়া ছাত্র আসেন, যেমন তেমন নারী ভুক্তভোগীও আছে। এমনকি 10 বছরের কম বয়সী ভুক্তভোগীও আমাদের কাছে আসেন। আমি শুধু আমাদের ওয়ানাসিরে আম্মু যখন বোরকা পরতো তখন আম্মুকে একটা কালো কালার টুপি পরাইতো আর একটা হাত করা পরাইতো। মাঝে মাঝে আমাকে নিয়ে যেত, তুই একদিন নিয়ে গেছে, বাকি সময় আমাকে রেখেই গেছে। গুমের সাথে আসলে বাংলাদেশের প্রত্যেকটা বাহিনী জড়িত বলা চলে। সেক্ষেত্রে প্রধানত আমরা যাদেরকে নাম নিতে পারি তাদের মধ্যে হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ তো আছেই, ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, সিটিটিসি, ডিজিএফআই, এনএসআই, এগুলো প্রধানত তারা এই গুমের সাথে জড়িত ছিল। কমিশন গঠন হওয়ার পরে মানুষের যেমন প্রত্যাশা ছিল, আমরা নিজেরাও প্রত্যাশা করতাম, আমরা আশাবাদী ছিলাম যে সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ আমরা বের করব। এই যে একটা অপরাধ সংগঠিত হয়েছে, যে অপরাধটা স্বাভাবিক কোনো অপরাধ না, যে অপরাধটা একটা পরিকল্পনার ভিত্তিতে রাষ্ট্র কর্তৃক সংগঠিত হয়েছে। 5ই আগস্ট পরবর্তী সময় সরকার তো পরিবর্তন হয়েছেই, কিন্তু এর মানে না যে বাহিনীগুলোতে যারা দোষী তারা পরিবর্তন হয়েছে নেসেসারিলি। স্পেশালি প্রথম দিকে সবই তো একই মানুষ ছিলেন এবং ওনারা জানতেন এবং সঠিকভাবেই জানতেন যে আমরা যদি একজন বন্দীকে কোনো একটা স্পেসিফিক বন্দিশালায় লোকেটেড করে ফেলি, অর্থাৎ সে ওই জায়গায় ছিল এটা নিশ্চিতভাবে বলতে পারি, তাহলে তার বন্দিত্বের জন্য দায়ী কে তা ইমিডিয়েটলি বলা সম্ভব। কারণ ওই বন্দিশালার চাবিটা কার হাতে ছিল, কোন বাহিনীর কন্ট্রোলে ছিল, সেই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দোষী। এই ব্যাপারটা যেমন ওনারাও বুঝতে পেরেছেন, আমরাও বুঝতে পেরেছি। এ কারণে 5ই আগস্ট পরবর্তী অত্যন্ত দ্রুততার সাথে প্রচণ্ড লেভেলে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়। Destruction of evidence is itself a criminal offense. জাস্ট মনকে মন কাগজ পুরানো হয় সব জায়গায়, ডিজিএফআই বলেন, র্যাব ইন্টেলিজেন্স বলেন, এনএসআই বলেন, সব জায়গায় এভিডেন্স পুরানো হয়। তারপরে বিভিন্ন জায়গায় এই ধরনের পুরা এন্টায়ার বিল্ডিংয়ের স্ট্রাকচার পরিবর্তন করে ফেলা হয়। ব্যারিস্টার আরমান জি জবানবন্দিটা দিয়েছিলেন, সেখানে আমরা দেখেছিলাম যে অন্য বন্দীদের সাথে, অর্থাৎ যেমন ব্রিগেডিয়ার আজমি বা মাইকেল চাকমা যারা ছিলেন ডিজিএফআইয়ের হাতে, তাদের জবানবন্দির সাথে খানিকটা পার্থক্য ছিল। তার মধ্যে দুটো খুব নোটিসেবল পার্থক্য আমাদের জন্য ছিল। সেটা হলো যে অন্যদের চোখ 24 ঘন্টা বন্ধ থাকছে না, হাত 24 ঘন্টা বাঁধা থাকতো না, ব্যারিস্টার আরমানের থাকতেন। যেই স্থানে আমাকে আটকে রাখা হয়েছিল সেখানে সকল বন্দীদেরকে 24 ঘন্টা চোখ বেঁধে রাখা হতো, 24 ঘন্টা হাত করে রাখা হতো। কোথায় আছি বলা হতো না, কয় তারিখ বলা হতো না, সময়টা বলতো না। আমি বারবার তাদেরকে বলতাম যে নামাজ পড়ার জন্য সময় জানা দরকার, কীভাবে নামাজ পড়বো, তারা বলতে বলা যাবে না, আদেশ। তখন আমরা বুঝতে পারি যে উনি এবং ব্রিগেডিয়ার আজমি, মাইকেল চাকমা একই লোকেশনে ওনাদেরকে রাখা হয়নি, অন্য কোথাও ছিলেন উনি। তো সেল থেকে বের করে তখন আমি চোখ বাঁধা অবস্থা থাকলেও আমি ক্লিয়ারলি আমি বুঝতে পারি যে আমি বের হয়ে একটু কয়েক কদম সামনে যে একটা ছোট্ট সিঁড়ি ক্রস করে উঠতেছি, তারপরে লেফটে আবার যে আয়নাঘরে ওনাকে রাখা হয়েছিল সেখানে ঢোকার সময় উনি সিঁড়ি দিয়ে উঠেছেন এবং ঠিক তার পরে কয়েকটা সিঁড়ি নেমেছেন। এখন এটা শুনেই আসলে সাথে সাথে বুঝে যায় যে উনি কোথায় ছিলেন, কারণ গোটা বাংলাদেশে সিম্পলি একটা জায়গায় আছে, একটা বন্দিশালায় আছে যেটা এই পার্টিকুলার বর্ণনাকে ম্যাচ করবে। তো ওইখানে উনি এক পর্যায়ে বলেন যে ওনার পায়ের নিচে ছিল মসৃণ টাইলস, সাদার মতো, এবং ঠান্ডা ছিল।
ছোট্ট সিঁড়ি যখন ক্রস করে যাই তখন একটা 5 থেকে 7 কদমের সিঁড়ি হবে এবং খালি পায়ে আমাকে যতবার বের করা হয়েছে তখন খালি পায়ে পরে যে আমাকে জুতা পরা হয়েছে বের করা হয়েছে, খালি পায়েটা আমি একদম ক্লিয়ারলি বুঝে দিয়েছি ওটা সিঁড়ি টাইলস লাগানো সিঁড়ি ছিল। কিন্তু ওই রুমে অলরেডি আমরা অক্টোবরের মধ্যে অভিযান একটা চালিয়েছিলাম, আমরা ইন্সপেক্ট করে এসেছিলাম, ওখানে কোনো টাইলস ছিল না, ওটা সম্পূর্ণ সিমেন্টের একটা ফ্লোর। সো আমরা কর্মকর্তাদের ডেকে অফিসারদের ডেকে জিজ্ঞেস করা শুরু করি যে টাইলস কই। একটা সিঁড়ির পাশে যখন এই মার্কটা থাকে, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট ডু ইউ থিঙ্ক? নো আইডিয়া, কারণ আমি তো বিল্ডিং এর এক্সপার্ট না। টাইলস, এই সিঁড়ি টাইলড ছিল। আচ্ছা, এই প্রশ্নটা আমার মনে আছে ওনাদের মোটেও পছন্দ হয় না, কারণ ওনারা এত বড় বড় কর্মকর্তা, আমরা জিজ্ঞেস করছি টাইলস কই, কথার তো কোনো মানে নাই। কিন্তু আমরা শিখছিলাম টাইলসের ভিতরে এই মিস্ট্রিটা লোকেটেড, এটা যদি সলভ করতে পারি আমরা মিস্ট্রি সলভ করতে পারবো। ওই সিঁড়ির তো দুইটা সাইড থাকে, একটা লে সাইড একটা লে সাইড, তো ওপর দিকে সিমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু এই সাইডটায় ওইখানে মিস করে দিয়েছিল সিমেন্ট দিতে। তো ওখানে যেটা ছিল টাইলসের পিছনে দেখবেন গ্রিড আছে, চারকোনা গ্রিডের ছাপ রয়ে গেছিলো। তা আমরা ওই ছাপগুলো দেখে বুঝতে পেরেছিলাম যে টাইলস অবধারিতভাবে ওখানে ছিল। এতদূর টাইলস ছিল ধরেন, এই যে দেখা যায়। ব্যারিস্টার আরমানকে আমরা ছবি আঁকতে বলেছিলাম যে আপনি আঁকেন তো, যে আপনার চোখ বন্ধ ঠিক আছে, কিন্তু সিঁড়ি দিয়ে নেমে আপনি কোন দিকে যান। তো উনি একটা ছবি এঁকে দিয়েছিলেন সুন্দর করে, যে সোজা যে বাইরে গেলেই সেলে ঢোকা যায়। এখন আমরাও সোজা যে বাইরে ঢোকা যায় না, কোথাও দেয়ালের সাথে ধাক্কা লাগে। ওইখানকার যখন ছবি ব্যারিস্টার আরমানকে দেওয়া হয় তখন ব্যারিস্টার আরমান বলেন যে এখানে কি কিছু হয়েছে দেয়ালটা মানে কি জানি একটা তারতম্য আছে, এরকম একটা উনি ইন্ডিকেশন করেন। তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের যে কলিগরা আছেন ওনাদের সাথে আমরা যোগাযোগ করে একটা ম্যাপ ওনাদেরকে এঁকে দেওয়া হয়। সেখানে বলা হয় যে এই দেয়ালটা মাপেন, আপনি ইন্টারনাল যে দৈর্ঘ্য এটা মাপেন, অ্যান্ড দেন বাইরে যে ওই একই দেয়ালের এক্সটার্নাল দৈর্ঘ্য মাপেন। যদি 7 ফিটের উপরে পার্থক্য পান তাহলে বুঝবেন যে এইখানে কোনো একটা সেল আছে যেটা দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো ওনারা মাপেন, মেপে আমার মনে আছে যে আমাকে খুব এক্সাইটেডলি ফোন দিয়ে বলেছে যে 10 ফিটের উপরে জায়গা আছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখানে দুটো দরজা ছিল, এই দরজা দিয়ে আমরা ঢুকতে আগ্রহী, যেটা আমরা চাই না সেটা হলো লিঞ্জেল বা ওই যে মাঝখানে যেগুলো কিছুতে আধা থাকবে। তো ওই যে জায়গাগুলোতে একটু তারতম্য দেখা যাচ্ছিল দেয়ালে, সেই জায়গাগুলোতে ছোট ছোট ফুটা করা হয় এরকম হাতুড়ি দিয়ে পিটিয়ে। তো ওই ফুটার ভিতরে মাথা গলিয়ে দেখা যায় যে ঠিক ব্যারিস্টার আরমান যে বর্ণনাটা দিয়েছেন যে সেল, টাইলস, বাথরুম সব অক্ষত অবস্থায় আছে, ওরা জাস্ট নতুন দেয়াল বানিয়ে দিয়েছিল ওখানে। হ্যাঁ, আমরা ব্যারিস্টার আরমানের রুম পেয়ে গেছি। এখন টাইলস কতটুকু আছে, টাইলসগুলো কিন্তু যে করে হোক বাঁচাতে হবে, ঠিক আছে? উনি টাইলস চিনেন, যাতে কোনো টাইলস না হয়ে যায়। ওই যে অ্যাকচুয়ালি ওরা এখান থেকে বের করে নেয় জিনিস, ওরা টাইলসগুলো এখান থেকে উঠায় ভিতরের স্টোর। 8 বছর এখানেই যাবে। I couldn't stay all night from this. They used to blindfold us and handcuff us. In the night, they used to handcuff us the back. They wouldn't tell us where I was. They wouldn't tell us even time for prayers. Literally, it felt like I was buried alive. এরকম হতো যে 24 ঘন্টা চোখ বেঁধে হাত দিয়ে বসে একদম উচ্চের দিতেন দাঁড়াতেন। হুমাম কাদের আমাকে বলেছিলেন যে ওনার সেলের একটা অংশে উনি খোদাই করে এসেছিলেন ওনার নামের ইনিশিয়ালসগুলা। মেডিকেল সেলের ভিতরে ঢুকলে আপনি যদি ঘুরে যান, দরজা ফেস করেন, বাম পাশের কর্নার মাঝামাঝি জায়গাটার মধ্যে একদম কোনায় একটা ডেট লেখা আছে আর আমার ইনিশিয়ালস লেখা আছে, HQC লেখা আছে এবং ডেট লেখা আছে যেদিন আমাকে গুম করা হয়। তো আমি যখন ওখানে যাই এবং ওখানে খুঁজি ও যে রুমটা আমরা সন্দেহ করে ওনাকে রাখা হয়েছে, তো শিওর হবো কিভাবে যে ওই রুমে ওনাকে রাখা হয়েছে, কারণ ওই রুমটা রং টং করে ফেলা হয়েছিল অগাস্ট 5-এর পরে। তো একটা সাইড দেখে সন্দেহ হয়, তখন ওনাকে যে ওই সাইডটা দেখায় ভিডিও কলে যে এটা কি চেনা লাগছে কিনা, তখন উনি বলেন যে হ্যাঁ ওই ইনিশিয়ালটা খোদাই করে রেখেছে। তো আপনি যখন খোদাই করে রাখেন তার উপরে রং করে দিলেও খোদাইটা রয়ে যায়। বিগত সময়ে যেটা 2009 থেকে 2024-এর 5ই অগস্ট পর্যন্ত আমলিক শাসন আমলে যেটা হয়েছে, আমরা দেখেছি তারা সবসময় একটা বয়ান দিত যে বাংলাদেশে কখনোই গুম হয় নাই। এটা শুধু শেখ হাসিনার মন্ত্রিসভায় অনেক মন্ত্রীরাই অহরহ বলেছেন এবং নিরাপত্তা বাহিনীর প্রধানরাও বলেছে নিরাপত্তা বাহিনী কিংবা আমাদের ইসে কোনো গুমের সঙ্গে তারা সংশ্লিষ্ট নয়। 3 ধরনের লোকই গা ঢাকা দেয়, এরা হয়তো কয়েকদিন পরে আবার আত্মপ্রকাশ করে, আবার যারা নাকি ফ্যামিলিগতভাবে মানে কোনো অসুবিধায় পড়ে তারা গা ঢাকা দেয়। যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি, হয়তো সে
নানা কারণে আত্মগোপন করে থাকে, সেইগুলোকে গুম বলে চালিয়ে যায়। গুম বলে কিছু নাই, এরা সবাই লুকিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, বউয়ের সাথে ঝগড়া করে দ্বিতীয় বিয়ে করেছে ইত্যাদি ইত্যাদি, এই ধরনের বিভিন্ন ধরনের গল্প তারা বলেছে। গুম হওয়ার পরে যখন গুমের শিকার ব্যক্তির পরিবারের সদস্যরা থানায় যেতেন জিডি করার জন্য, যে তার স্বজনকে খুঁজে পাচ্ছে না বা হারিয়ে গেছে বা তুলে নিয়ে গেছে, এইটার ক্ষেত্রে যখন জুডি করতে যেতেন কোনো বাহিনীর কথা উল্লেখ করতেন, থানা থেকে তাদেরকে বিতাড়িত করা হতো। আমার জিডি, আমার আপু আম্মু, আমার স্ত্রী সবাই থেকে জিডি ওই এবং ওই বাড়িওয়ালারা তারা প্রথম থানাতে গেছিল, থানাতে জিডি নেয়নি। যদি কখনো মিসিং ডায়েরি নিত, সেক্ষেত্রে পুলিশ নিজেরা লিখে দিত যে সে বাড়ি থেকে বেরিয়েছে, এরপরে আর ফেরত আসে নাই। আর কখনো যদি কোনো বাহিনীর কথা উল্লেখ করতো, সে জিডি কখনো নিত না। এমনও হয়েছে যে বাহিনীর নাম উল্লেখও করে নাই, কিন্তু তারপরও জিডি নেয়নি, থানা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা 250টা কেস ফিল্টার করেছিলাম আমাদের 1800-র মধ্যে থেকে, যে 250টা কেসের 3টে বৈশিষ্ট্য ছিল। 250টার কেসে আমরা সমসাময়িক প্রমাণ পাচ্ছি। কি প্রমাণ? যে তাকে যখন গুম করা হচ্ছে তখন তার হয় একটা মিডিয়া রিপোর্ট আছে, সমসাময়িক মিডিয়া রিপোর্ট আছে। তার যে নিখোঁজ হয়ে যাওয়া বা তাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেইটার জন্য একটা থানায় জিডি করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তাদের পরিবারের মামলা করেছে। এবং এই লোকটা জীবিত আছে, অর্থাৎ সে আমাকে তার অন্তর্বর্তীকালীন পিরিয়ডে সে কোথায় ছিল এর বর্ণনা দিতে পারছে, যেটা আমরা কোনো না কোনো আয়নাঘরের সাথে ম্যাচ করতে পারছি। ওই এক সাইডে দিয়ে গ্রিলের দরজা ছিল, টয়লেটটা ছিল এই কর্নারে, হ্যাঁ, যেদিকে কলমের মাথাটা রাখছিলেন, এই জি জি, এটার সামনে দিয়ে এমনি ওই যে অল্প একটু উঁচু দেয়াল ছিল। এটা কি শুধু সামনে ছিল না সাইডেও ছিল? না, শুধু সামনে ছিল, এক পাশ ছিল। দরজা ছিল ওই আপনার শিক লোহার। শুধু একটা দরজা না দুইটা দরজা? একটাই দরজা, একটা দরজা মানে দুইটা তালা দিত একটা দরজা। সিঁড়ি বয়ে আমাকে ওঠানো হয়, সিঁড়ি বয়ে ওঠানো হওয়ার পরে একটা সাদা ফ্লোরে আমার মানে সমান একটা ফ্লোরে রাখতে দেওয়া হয়, বুঝতে পারি টাইলস, খোপের মানে কাপড়ের দরজা ছিল। ওই খোপটা বেশি উঁচু ছিল না, আমার এতটুকু হবে প্রায় একটুকু। আচ্ছা, আমি আপনাকে একটা ভিডিও দেখাই, দেখি চিনতে পারেন কিনা। জি জি, খোপে খোপ। এটা হচ্ছে সেই সবুজ কাপড়ের, হ্যাঁ সবুজ কাপড়, আমি তো বললাম আপনাকে মেকশিফট যে ফ্রেমটা। জি হ্যাঁ হ্যাঁ, ভেতরে একজন দাঁড়ায় আছে। হ্যাঁ আমি তো বললাম এই পর্যন্ত, আমি তো আগেই বললাম তার ভেতরে শুয়ে থাকা যাবে। এবং তাকে যখন প্রডিউস করা হচ্ছে তখন তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে প্রডিউস করা হচ্ছে, অর্থাৎ কোনো একটা নিরাপত্তা বাহিনী মেনে নিচ্ছে যে তাদের হেফাজতে এই লোকটা আছে। প্রত্যেককেই কিন্তু একাধিক মামলায় দেওয়া হয়েছিল এবং অলমোস্ট সবার বিরুদ্ধেই জঙ্গি বিরোধী যে তকমাটা লাগানো হয়েছিল এবং সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছিল। এতে যেটা হচ্ছে যে এই কেসগুলো হয়ে গেছে সেসব কেস যেখানে দুই সাইডে প্রমাণ আছে। সে যখন নাই হয়ে যাচ্ছে সেটার সমসাময়িক প্রমাণ আছে, সে যখন রিয়েপেয়ার করছে সমসাময়িক প্রমাণ আছে, এবং তার মধ্যবর্তী যে জায়গাটাতে ছিল সেটার বর্ণনা কোথাও ম্যাচ করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখাচ্ছে একজন বন্দী আরেকজন বন্দীকে দেখছে বা তার গলার স্বর শুনতে পারছে বা তার পরিচয় জানতে পারছে গুম অবস্থায়, তখন তার একজন একজনের সাক্ষী হয়ে যাচ্ছে। এই দিক থেকে মানে দ্বিতীয় বা তৃতীয় নাম্বার ছেলে, একটা ছেলে ছিল, ও হচ্ছে যে একটু যতটুকু মনে হলো মানসিক সমস্যা ছিল, প্রচুর কান্নাকাটি করতো আর চুলটা পাল্টা বকাঝকা করতো। 16 বছরের ছেলে, অনেক কান্নাকাটি করতো। তারপরে আমরা তাকে খুঁজে বের করেছি, পরবর্তীতে একটা সাইকেলের দোকানে সে কাজ করছিল এবং মানসিক ভারসাম্য লুজ করেছে। মনে রাখবেন ওই ছেলেটাকে আমরা কেন খুঁজে পেয়েছিলাম, কাজ তার চারপাশের বন্দিরা, 2 বছরের বন্দিরা আমাদেরকে এসে বারবার করে বলতো ওখানে একটা ছেলে অনেক কাঁদতো, আমাদের কেস সলভ করার আগে ওই ছেলেটাকে খুঁজে বের করেন, আমাদেরকে জানান ওই ছেলেটার কি হয়েছে, বেঁচে আছে কিনা। বেশ কয়েকজনকে পাই যারা সবাই রেকগনাইজ করতে পারছে যে ছেলেটা আছে কিন্তু জানি না কোথায় আছে, জানি না কোথায় আছে, এইভাবে করে চলতে থাকে আনটিল একজন বলে। ওই ছেলেটাকে পরবর্তীতে আমি জেলে দেখছিলাম, তোর আবার হচ্ছে যে এরকম হাতে সবগুলো হাতে মোটামুটি ছিল আপনার কেটে ফেললে বা নখ উঠাই ফেললে টাইপ এরকম থাকে না, ওই টাইপের মানে একদম ফাটা ফাটা সবগুলো ছিল আর কি। তখন কাশিমপুর জেলের কোথায় দেখেছে, কাশিমপুর জেলে পাগলা সেলে দেখেছে। তখন আমরা পাগলা সেলের রেজিস্ট্রি বার করি। সমস্যা হয়েছে যে ওই সময় পাগলা সেলের রেজিস্ট্রি তো অনেকের নাম ছিল, আর এই ছেলের নাম আমাদের জানা ছিল না, তো আমাদের কিছুই লাভ হয় নাই। তো আরও একজন লোক এসেছিল একবার, একদম শেষে যার সাথে কথা হয়েছে, আমি জানি না তাকে কেন বলেছিলাম, ওনার আসলে জানার কথা ছিল না, উনি একই বাহিনীর হাতে ছিল না, উনি আরেকটা বাহিনীর হাত থেকে উনি কাশিমপুরে গিয়েছিলেন। তখন সে বলে আমি তাকে আরেকবার দেখেছি গত বছর,
তখন আমরা বলি যে আপনি কি আবার খুঁজে বের করতে পারবেন কিনা দোকানটা। ভদ্রলোক খুবই ভালো, উনি আসলেই খুঁজে বের করেন, বের করে তখন ওই ছেলে এবং ছেলের বাবাকে নিয়ে আসেন। থানা থেকে খবর আসলো, তখন ওখানে যে ওকে কেমন দেখেছেন? আমরা দুইটা এই ফায়ার নোক আর হাতের নোক ছিল না ওই সময়, দূরে থেকে দেখছি তো ছিলই না। একবার হরান দিয়েছিলাম, পড়াই করতে না বলতে পারি না। ওকে কি মানসিকভাবে সুস্থ মনে হচ্ছিল? না, মানসিকভাবে সুস্থ আসছিল না। ওইখানে আমরা যে ডগ দেখছিলাম, মানে কথা আমি একটা জিজ্ঞেস আরেকটা উত্তর দিছিল। আমি যে জিজ্ঞেস খাওয়া দাওয়া করছো, তুমি কোন সময় এসো? এখন ছেলেটাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কেমন ছিলে ওখানে, হ্যাঁ, ও কিন্তু দেখবেন ওর ওয়ে অফ কোপিং, এইটা আমাদের কাছে লক্ষণীয়। যে কিছু মানুষ কোপ করছে আল্লাহকে স্মরণ করে, কিছু মানুষ পরিবারকে স্মরণ করে, ওর ওয়ে অফ কোপিং ছিল ভুলে যাওয়া। ও বলেছে আমার কিছু হয় নাই। কারণ তুমি 4 বছর অনেক কষ্ট সহ্য করেছো। অনেক কষ্ট, ব্যথা পাইতাম ম্যাডাম। সমস্যা নেই ম্যাডাম, সমস্যা নেই, তোলা অসুবিধা হইতো না, ব্যথা কিছু নেই আর কি। যাক, আমার ছেলে হয়েছি বড় করতে নিয়ে গিয়া, এটাই বড় কথা। সবাই কয় হয়েছ, যা আছে তা হয়েছ, এখন ছেলে বিড়ে হয়ে যাওয়া শেষ। মানুষ অনেক কথা গেছিল আর কি, সবাই বলছে যে নাই, এখন আমি উকিলেরও যাই না, কেমন সেরকম কোনোভাবেই হতে পারে না যে তারা নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে কাজটা করতে পেরেছে। অর্থাৎ তারা যেটা বলছে সেটা এভাবেই ঘটেছিল, কারণ সমসাময়িক প্রমাণ আছে। এই কারণে এই 250 কেস যথেষ্ট শক্তিশালী একটা এভিডেন্স আওয়ামী লীগের এই মিথ্যা বয়ান ভাঙার জন্য। গুমের যারা ভিকটিম, অর্থাৎ তাদেরকে যখন প্রথম তুলে নেওয়া হয় সেই পর্যায় থেকেই আসলে তাদেরকে নির্যাতন শুরু করে। একাধিক কাপড় দিয়ে তার চোখ মুখ ঢাকা হতো, চোখ বাঁধা থাকতো 3টা কাপড় দিয়ে। প্রথমে একটা কাপড় দিয়ে চোখ বাঁধতো, আরেকটা জমটুপি, যেটা জমটুপি পরানোর পরে আবার আরেকটা কাপড় দিয়ে বাঁধতো, আর হ্যান্ডকাপ পিছনে লাগানো থাকতো। মাইক্রোবাস বা যে পরিবহনে উঠানো হতো তার 2 পাশে যখন থাকতো তারা কিন্তু চেপে থাকতেন, তার হাত করা পরিয়ে ফেলতেন, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে নীল ডাউন করে রাখা হতো সিটের ওখানে, যাতে বাইরের মানুষ কোনোভাবে টের না পায়। গান বাজনা বাজানো হতো যাতে কেউ ধারণা না করতে পারে যে এই গাড়িতে কাউকে তুলে নেওয়া হচ্ছে। তারপর তাকে যখন নির্দিষ্ট স্থানে নিয়ে গোপন সেলে যখন তাকে বন্দি করবে, তাকে নামানো হতো যখন, কোনো কোনো ক্ষেত্রে তাকে 2 পাশ থেকে উঁচা করে রাখতো, যাতে কোনোভাবে অনুধাবন না করতে পারে যে সে কয়টা স্টেপ দিয়ে উপরে উঠছে। প্রত্যেকটা গোপনশালায় আসলে অত্যন্ত ভয়ানক, এবং আপনি যদি দেখেন যে গোপন বন্দিশালার সাইজগুলো, দৈর্ঘ্য প্রস্থ, এখানে মানুষকে রাখাটাই হচ্ছে টর্চারের শামিল। এইখানে যারা আসে এখানে আসে, এখান থেকে লোক নিয়ে যায়। কোথাও যদি ট্রান্সপোর্ট করে যে ঢাকা থেকে লোক নিয়ে অন্য কোথাও পাঠাবে, এখান থেকে 4 জন 2 জন এখান থেকে নিয়ে, আমি এরকম একবার 3 জন লোক নিয়ে এসে ট্রান্সপোর্ট করছি কর্মীতে লকে। একবার গেট দিয়ে ডুবে সাথে হাতের বাম পাশে, না হাতের ডান পাশে রাখে। আমি যদি একদিক ডুবে হাতের ডান পাশে। সাইজ কি সেলগুলোর? স্যার টয়লেট টাইপ স্যার, বুঝিয়ে বলুন। টয়লেট স্যার, মানে একটা টয়লেটের দৈর্ঘ্য প্রস্থ 3 ফিট বাই 8 ফিট স্যার, এরকম লম্বা। লোহার গেট লাগানো স্যার, সাইকেল লাগানো। Look at how tiny this room is, and it's still divided into 7 different cells. Look, I'll just come into this one to show you how small it is. I'm about 5 feet 4 inches tall, and I can stand up straight in this particular one, but I cannot extend my arms all the way out. But if you go just next door to this one over here, take a look. I cannot stand up straight. I cannot extend my arms. And imagine that people spent weeks, months, or even years in these cells. পাশে কোনো স্থানে তাকে নেওয়া হতো যেখানে জিজ্ঞাসাবাদ করার জন্য নানান ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হতো। দেখা গেছে 8-10টা সেল আছে, তার সাথে একটা জিজ্ঞাসাবাদের ব্যবস্থা বা একটা রুম আছে। সেই রুমে যখন তাকে নেওয়া হতো, 2-1টি বাক্য বিনিময় করার পরই তাকে মারধর শুরু করে দিত। আর যখন মারতো, বেশি মারবে, তখন এই হাত পিছনে দিয়ে রাখতো, আর আমার এই কনুইগুলো 2 হাঁটু
এগুলাতে খুব জোরে জোরে মারতো, এই মোটা পুলিশের হাতে যে মোটা লাঠিগুলো থাকে এগুলো দিয়ে। এবং এক পর্যায়ে আমাকে বলল যে তোর হাড় থেকে মাংস আলাদা করে ফেলবো। কোনো কোনো বন্দিশালার ভিতরেই টয়লেট, যেখানে তাদেরকে ঘুমাতে হতো রাতে, সেই জায়গায় তারা ঘুমাতে পারতো না। তার কারণ হচ্ছে কমোড থাকতো, ওই কমোডের উপরেই তাদের পা রেখে ঘুমাতে হতো। আমাকে ওখান থেকে টর্চার করে দুইজনে কাঁধে করে ধরে একটা সংকীর্ণ একটা বাথরুমে বললে চলে, আমি 5 ফুট 8 ইঞ্চি পা লম্বা করলে আমার হাঁটু পর্যন্ত বাথরুমের ভিতরে চলে যায়, মানে এতটা সংকীর্ণ জায়গা। কিছু সেল ছিল এত ন্যারো, সেখানে বন্দি শুতেও পারতো না, জাস্ট পা গুটিয়ে কোনো মতে ওখানে থাকতো। যেন সাইজ ছিল 3.5 ফিট বাই 4 ফিট এরকম সাইজের। নিয়ে যাওয়ার পরে যেখানে আমাকে নিয়ে গেল সেটা হলো একটা ছোট একটা সেল। ছোট সেল বলতে 3.5 ফিট পাশে, আর লম্বা হলো আপনার 4 ফিটের থেকে একটু বড়। অর্থাৎ আমি সেজদা দিলে মাথায় লেগে যেত, আবার রুকু দিতে গেলে পিছনের সাইড লেগে যেত গ্রিলের সাথে, এরকম একটা অবস্থা ছিল। যারা বন্দি ছিল ওই বন্দিশালায় থাকাটাই হচ্ছে দুঃসহ মানসিক যন্ত্রণার একটা বিষয়। আমাকে ওই রকম একটা ফ্লোরের সাথে এরকম করে হাত দিয়ে এরকম করে আস্তে আস্তে বাড়ি দিতে হতো। বাড়ি দিয়ে একটু শব্দ হলে তারা লাঠির ইশারায় বাথরুমে নিয়ে যেত। বাথরুমের জন্য তারা মারতে দেরি হতো, অনেকে 8 মিনিট সময় দিত আমাকে। 8 মিনিটের বেশি হতো আমাকে বিলম্ব দিত, মারতো, আবার লাঠির ইশারা দিত, অনেক বকাবকি হতো। এক ধরনের যন্ত্র ব্যবহার করতে হতো যে হাতের শিকল দিয়ে ওই যন্ত্রের সাথে আংটা পরিয়ে দিয়ে মেশিন চালু করলে তাকে আস্তে আস্তে ছাদের দিকে ঝুলিয়ে ফেলা হতো। এই ঝুলন্ত অবস্থায় ঘন্টার পর ঘন্টা রাখার ঘটনা আমরা শুনেছি, এমনকি মানে 24 ঘন্টার কথাও আমরা অনেক ক্ষেত্রে পেয়েছি। আমাকে ওই ফ্যান লটকায় এরকম একটি এর মধ্যে গামছা দিয়ে এরকম প্রায় 15 দিনের মতো ঝুলিয়ে রাখছে। শুধু আমি টয়লেট এবং নামাজ এই দুইটা আর খাবার সময় আমাকে ছাড়া রাখতো, আর এইরকমভাবে সবসময় ঝুলিয়ে রাখছে। কোনো কোনো বন্দিকে হ্যান্ডকাপ পরিয়ে জানালার গ্রিলের সাথে বেঁধে রাখা হতো সার্বক্ষণিক, এবং সে শুতেও পারতো না, ওইভাবে কোনো মতো বসে থাকতো। এই যে এর জানালার মধ্যে একটা হাতে এই পাশে ঝুলাই রাখছে আর একটা হাতে এই পাশে। এই 5 দিনের মধ্যে 3 দিন এইভাবে আমাকে লকআপের সঙ্গে ঝুলাই রাখা হয়। শুধু একটাই দোষ ছিল, আমি বলছি আমি নিকাব খুলবো না, আমি পর্দা করি। যেখানে হ্যান্ডকাপ পরা হয়েছে সেখানে কেটে গেছে, রক্ত পড়েছে, তারপরও কিন্তু তাকে নামানো হয়নি, বরং ওখানে পিটানো হতো এবং নানান কথা জিজ্ঞাসাবাদ করা হতো। এই ওনাদের নাম জিজ্ঞেস করতেছে, এর মধ্যে আমাকে কি করলো, পানি ঢাললো, মুখে গামছা দিয়ে পানি ঢাললো। কোথায় আছে বল, কোথায় আছে বল, কোথায়, মানে আমাকে মানে একটা সেকেন্ডের সময় দিতে আসে। আমি বলতেছি মুখের মধ্যে ভিজা কাপড় দিয়া প্রায় 2-3 মিনিটের মতো পানি ঢালতো, আর ওই সময় দেখা যায় আমি প্রায় সময় অজ্ঞান হয়ে যেতাম, আর মুখ দিয়া খুব লোট টোট ইত্যাদি এগুলো বের হইতো। তারপরও তারা হাসাহাসি করতো। কোনো কোনো ক্ষেত্রে তাকে চেয়ারে বসানো হতো। চেয়ার আবার 2 ধরনের ছিল। এক ধরনের চেয়ার ছিল যেটা কাঠের ফ্রেম, মানে কাঠের চেয়ার, সেখানে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা থাকতো। তো চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র সাথে সংযোগ স্থাপন করে দিত শরীরে, কখনো কানে, কখনো নখে, কখনো পায়ে, এইভাবে দেওয়া হতো। আমার কানের লতার মধ্যে লাগাইছিল ওই যে কি ওইটা ওই যে কি ইলেকট্রিক ওটা বলতে পারবো না, কিন্তু মনে হলো যে ঠাডা পড়ে মাথা মধ্যে সুইচ দেওয়ার লাগলে মনে ঠাডা বললো। অনেক ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের সময় বালতিতে পানি রেখে প্রস্রাব করতে বলা হতো। কারেন্টের শর্ট দিয়েছে, একটা বালতি দিছে, বালতির মধ্যে পানি ছিল, পেশাব করতে দিচ্ছে, অনেক পানি খাওয়ানোর পরে পেশাব করতে দিচ্ছে। পেশাব করার সময় কারেন্টের শর্ট লাগে, পানির মধ্যে যখন পেশাব করে তখন কারেন্টের শর্ট লাগে। বেশ কিছু টর্চার ইনস্ট্রুমেন্ট যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে, তার মধ্যে একটা আমরা শুনেছি ছিল যে একটা বালতির মতো, ওটার ভিতরে পা রেখে দিলে আস্তে আস্তে পানি গরম হতো, তখন যথেষ্ট ব্যথা লাগতো। একটা ইনস্ট্রুমেন্ট ছিল যেটা আপনাকে যদি বেঁধে দেওয়া হয় তাহলে ওটা ঘড়ির কাঁটার মতো ঘোরাতে পারতো, 360 ডিগ্রিজ ঘুরতো। র্যাবের কাছে ঘোরে যে চেয়ারগুলো, এগুলো পেয়েছি। স্বাভাবিক একটা চেয়ারে বসানোর পরে আমাকে ওই হুইল চেয়ারের মতো যেমন পা রাখা যায় ওরকম পাদানি আছে, পাদানের উপরে পা রাখার পরে পা থেকে মাথা পর্যন্ত অনেকগুলো বেল লাগায়। তো পা এইগুলো যখন করছে তখন আমাকে কিছুক্ষণ ঘোরানো হয়েছে।
একটা পেয়েছি আমরা কিন্তু ময়লার আবর্জনার ভিতরে, মানে ওটাকে ফেলে দেওয়ার জন্যই রাখা হয়েছিল, আমরা যে ওইখানে খুঁজে খুঁজে বের করে এনেছি। কোনো কোনো ক্ষেত্রে নখকে বিচ্ছিন্ন করে ফেলা হতো, কোনো কোনো ক্ষেত্রে সুই ঢুকানো হতো, এবং কারো কারো ক্ষেত্রে সম্পূর্ণ উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হতো। মাথা নিচের দিক পা উপর দিক দিয়ে ঝুলে, আর আমার শরীরে কোনো পোশাক রাখে নাই তখন, একেবারে উইদাউট ড্রেস। আচ্ছা, তারপরে এলো পাতায় আমাকে দুইজনে একসঙ্গে পিড়াতে থাকে। দুই হাতে বাঁধতো, বাঁধার পরে এমনি বসায়া এই যে এই জায়গাটা লাঠি ঢুকাইতো, লাঠি বড় একটা লাঠি ঢুকাইতো, লাঠি ঢুকায় লাঠিটা আমরা দইরা এই যে দুইটা চেয়ার নিত, এই দুইটা চেয়ারের উপরে আমরা ঝুলাইতো, আমাদেরকে পিড়াইতো। তারা গান গাইতো, এক এক সময় মমতাজের গান গাইতো যে বুকটা ফাইটা যায়, এই কথা গান, আবার তুই তো পাগল হে, এই গান কইতো আর পিড়াইতো। এবং আমি একটি ক্ষেত্রে জানতে পেরেছি যে তাকে উলঙ্গ করে একজন নারীর সামনে উপস্থাপন করা হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক যে একটা মানুষকে কতটুক অপদস্থ, অপমান করতে, ঘৃণাকর পরিস্থিতিতে ফেলতে এই ধরনের ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলি, সংস্থাগুলি করেছে। আমাকে উলঙ্গ করে আমার লজ্জা স্থানে ইট বাইদা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাকে এরকম একটা অবস্থায় রাখছে। তো যতই কষ্ট হয়, মানে তারা খুব হাসাহাসি করে। যেমন একটা বন্দির ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে ওই বন্দিটার গায়ের ওড়না টেনে নিয়ে গেছে কোনো একজন সিকিউরিটি ফোর্সের সদস্য, এবং তাকে বলা হচ্ছে তুই তো একসময় খুব পর্দা করতিস, হ্যাঁ ইসলামিস্ট, তোকে দেখ এখন কেমন লাগে, এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। বন্দির মাসিকের সময় যা প্যাড দেওয়ার কথা, ওইটা প্যাড দিয়ে ওটা নিয়ে খুব হাসাহাসি করতো, ওইটা খুবই তার জন্য একটা লজ্জাজনক বিষয় হয়েছিল যে সবার সম্মুখে অনেক হাসাহাসি করছে। এই বিষয়টা খুবই পীড়াদায়ক। মানে আমার পিরিয়ডের ডেট ছিল অনেক লেটে, এই পরিমাণ টর্চার করার আমি এত পরিমাণ মানে অসুস্থ হয়ে যায়, সাথে সাথে আমার পিরিয়ড হয়ে যায়। তারপর ওনাদেরকে বলি যে আমার তো প্যাড লাগবে, পরে এটা নিয়ে অনেক হাসাহাসি করে ওরা। মাসের পর মাস 2 দিন 4 দিন গ্যাপ দিয়ে কাউকে কাউকে প্রতিনিয়ত এই ধরনের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর। ওরা কি করলো, আমাকে শোয়াইলো, এই শোয়াই দুইজন আমার বুকে উপরে পাড়া দিয়া ধরলো, আর পিছনে হাতটা এইভাবে বাঁধলো, পা দুইটা এইভাবে বাঁধলো, বাঁধে পায়ের নিচে বাঁশ দিল একটা, আর উপরে একটা বাঁশ দিল, আর হাত যেটা বাঁধছে হাতের নিচে এই দিকে একটা বাঁশ দিয়েছে। আমি তো ফ্লোরের মধ্যে শোয়া, এই পাশের উপরে বাঁশের উপরে আমাকে 4-5 জন দাঁড়াই গেছে। তখন আমার মানে ভিতর থেকে মানে আমি আর কোনো কিছু বলতে পারতেছি না, শুধু একটাই প্রশ্ন করতেছে, তোর বাড়িতে কে কে থাকে, তোর বাড়িতে কে কে থাকে। এবং আমরা দেখি এই জিনিসগুলো মানুষের ভিতরে অনেক বড় ভয় রেখে দেয় অনেক দিনের জন্য। আমাদের অনেক ভুক্তভোগী হায়েস গাড়িকে ভয় পায়, কারণ তাকে হঠাৎ করে রাস্তার মধ্যে থেকে টেনে হায়েস গাড়িতে উঠানো হয়েছে। আমাদের অনেক ভুক্তভোগী এসি রুমকে ভয় পায়, কারণ এসি রুমে, টর্চার রুমগুলোতে এসি থাকতো, কারণ আই সাপোজ অফিসাররা যখন এগুলো করতেন ওনারা ঘামতে চাইতেন না। গানটা সাউন্ড আসতোই, মানে ঠিক থাকতে পারতাম না, আর শুধু চিৎকার সাউন্ড আসতো। গান বাজিয়ে মারধর করা হতো, যখন সাউন্ড আসতো মানে কোনো প্রকার, আমি তো মানে টেনশন। আমি গানটা আমি কয়েকবার দেখার চেষ্টা করছি, ঠিক মতো আমি দেখতে পারিনি। চিকিয়া কালিয়ারে ওই গানটা আপনি দেখতে পারেন নাই? জি, গানটা আমি কয়েকবার দেখার চেষ্টা করছি, ওইভাবে আমি দেখতে পারিনি। প্রসাবের জন্য আমরা এরকম বাইরেতে হইতো ফ্লোরে, এখানে টাক দিলে আমরা আসবো। প্রসাবে ধরছে মিউজিক ছেড়ে দিছি, ওই আওয়াজও তাদের কাছে পৌঁছায় না, মিউজিকের সাথে তো ওটা হারায় যায়, ওই সাউন্ড তো আর পাবে না। এরকম প্রসাব পায়খানা করে দিয়েছে আমার সামনে, আবার এটা আমরাই পরিষ্কার করতেছি, তারা দিয়ে যে করে তারা দিয়ে পরিষ্কার করে।
সে আল্লাহর কাছে বলতে যে আল্লাহ আমার মেরে ফেললেই ভালো, এই কষ্ট দেওয়ার দরকার কি। এই মানুষগুলো কিন্তু যারা বেরিয়ে এসছেন জীবন নিয়ে, তারা কিন্তু এটা ভুলতে পারেন নাই। তারা এখনো গভীর রাতে ঘুম ভেঙে যায়, তাদের চিৎকার করেন, এই ট্রমার থেকে কিন্তু এখনো বেরিয়ে আসেনি। বাথরুমে একটা নতুন লাক্স সাবান ছিল, হ্যাঁ, এখন ওই লাক্স সাবানের স্মেল আসলে আমার মাথায় কাজ করে না। আমি লাক্স সাবানের ওই স্মেলটা যদি কেউ আমার সঙ্গে গ্রহণ করবে, আমার আমি ভিতরে অস্থিরতা চলে আসে, আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আর শুধু যে তারা বেরিয়ে আসে নাই তা না, এই সমাজটাও কিন্তু এক ধরনের ভীতিকর ভয়ার্ত পরিবেশের মধ্যে একটা ভয় সমাজের ভিতর কিন্তু প্রবাহিত। আওয়ামী লীগের শাসন আমলে আমরা যেটা দেখেছি মূলত হচ্ছে বিরোধী রাজনৈতিক দলকে দমন করার জন্য এই গুমকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং সেক্ষেত্রে তাদের প্রধান টার্গেট ছিল বিএনপি, জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সরকারের বিরুদ্ধে যখন জনমত তৈরি হয়ে যেত, সরকারের বিরুদ্ধে যখন মানুষ প্রশ্ন করা শুরু করত, যখন সংঘবদ্ধ আন্দোলনের চেষ্টা হতো, বিরোধী দল বিরোধী মত যখন সংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে কোনো বিষয়কে প্রোটেস্ট করতে চাইতো, তখনই এই নির্যাতনের মাত্রা বেড়ে যেত, মানুষের ঠিয়ানার সংখ্যা বেড়ে যেত। এবং আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগে গুমের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেত। এটা আমরা দেখেছি 2014 নির্বাচনের আগে, অর্থাৎ 2013 পিরিয়ডে, এবং 2018 সময় 2017-18, এবং 2024 নির্বাচনের ঠিক আগে 2023 শেষের দিকে এবং 24 শুরুর দিকে। In her second term as Prime Minister, security forces were locking up opposition figures without trial. Among them, a popular official with the Bangladesh Nationalist Party, Sajidul Islam Sumon. In December 2013, eyewitnesses say he and 5 friends were taken by authorities and never seen again. কেন নিল? কি দোষ আমার ছেলের? আমার ছেলে নাই, আমি কি করবো পয়সা থেকে? এটা আমরা সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালেও দেখতাম যে অস্বাভাবিকভাবে মামলার সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এবং সেখানে মূল আসামি হিসেবে যাদেরকে দেখা হতো তারা হচ্ছে তৎকালীন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী। মিডিয়াকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, ডিজিএফআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের মতো করে ব্যবহার করেছে। তারা যেই ধরনের গল্প বানিয়ে দিবে সেই গল্পটাই যাতে প্রচার করা হয়, এবং মিডিয়া সেটা প্রচার করত নির্দ্বিধায়, কোনো জায়গায় কিন্তু তারা প্রশ্ন করত না, একদম হুবহু একই বয়ান, বাহিনী যে বয়ানটা দিত সেই গল্পই তারা ছেপে দিত। যখন একজন গুম হচ্ছে, দের আর ওয়ান অফ টু থিংস যেটা হতে পারে, একটা হলো তাকে মেরে ফেলা হবে বা তাকে বাঁচিয়ে রাখা হবে। বাঁচিয়ে রাখার পরবর্তী কী হবে? বাঁচিয়ে রাখার পরবর্তীতে বেশিরভাগ কেস হলো যে তাদেরকে মামলা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে মামলাগুলো যথেষ্ট ভয়ঙ্কর, এটা কিন্তু আমরা বলছি যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম গুমের সাথে কন্টিনিউয়াস একটা সিস্টেম ছিল। ছাড়ার জিনিসটাকে সেটাকে লিগেলাইজ করার জন্য, অর্থাৎ তাকে একটা বেআইনি কাস্টডি থেকে একটা আইনি কাস্টডিতে নেওয়ার জন্য একটা মামলা মোকদ্দমা দরকার। সেই কাজটা করতে গিয়ে অনেক মিথ্যা মামলা মোকদ্দমা তাদেরকে জড়িত করে দেওয়া হতো। প্রত্যেকের ক্ষেত্রে একাধিক মামলা দেওয়া হয়েছে, তার মধ্যে একটা মামলা প্রত্যেকের ক্ষেত্রে কমন, সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া এবং জঙ্গি তকমা দিয়ে দেওয়া, এবং প্রত্যেকটা ভিক্টিমের ক্ষেত্রে তাদেরকে দেখা হচ্ছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা। তো বলছে তারেক রহমানের অ্যাকাউন্ট ডিটেল বলেন, কোন কোন জায়গায় তার টাকা থাকে। আমি বলছি ভাই আমি জানি না, আই ডোন্ট নো, আই সিম্পলি ডোন্ট নো। তো বলছে ম্যাডাম জিয়ার টাকা কোথায় দিয়েছেন, কোথায় রাখে? আমি বলছি আমি জানি না। তখন আবার দিল, আমার 2টা নিক্যাপ তারা দিল, তারপর ফেলে রাখলো। ইভেন সম্পৃক্ততা না থাকলেও যদি দাড়ি টুপি পরে মসজিদে যায়, মাদ্রাসায় যায়, বা এগুলো সম্পৃক্ততার কারণে কিন্তু এই মামলাগুলো দেওয়া হয়েছে। তুই তোর জামাতের তুই শিবিরের কোন পদ আসাস, তুই কী করো? সেই সে বলছি যে আমি একসময় ছাত্র শিবির করতাম, এখন আমি করি না। কেন? আমি মুখে তখন আমার মুখে একটু বড় দাড়ি ছিল, মুখে বড় দাড়ি করি, টাকনুর উপর এখানে প্যান্ট করি, এই নানান কোয়েশ্চেন। আমার ভাই কেন জামাত ইসলাম করতো, এই টাইপের রিলেটেড কোয়েশ্চেন।
ফাঁকে ফাঁকে উনি খুবই বাজে বৃষ্টিভাবে মানে কথায় কথায় গালি দিতেছিল, জঙ্গি, রাজাকারের বাচ্চা, এশিয়ান রাজাকারের বাচ্চা বেশি বলতেছিল। আপনি তাকে কিছু ভুয়া মামলা দিচ্ছেন, আমরা যেটাকে বলছি কিছু প্যাকেজ কেস দিচ্ছেন, অ্যান্টি টেররিজম অ্যাক্টে দিচ্ছেন, আর্মস অ্যাক্ট, এক্সপ্লোসিভস অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এইসবের আন্ডারে মামলা দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে তাকে অনেকদিন জেল খাটতে হচ্ছে, এরকম একটা সিস্টেম আছে। 4-5টা মামলায় একই ধরনের ভাষায় ব্যবহার করা হয়েছে এবং ভার্বেটিম, ওয়ার্ড ফর ওয়ার্ড। যদি এইভাবে হয় 4-5টা, তাহলে বুঝতে হবে দিস কেসেস আর অল ম্যানুফ্যাকচার্ড কেসেস। দুটো মামলার আপনার ল্যাঙ্গুয়েজ একরকম হইতে পারে না, কিছু হইতে পারে গোপন তথ্যের ভিত্তিতে, দিস মাচ। Acting on a secret information, the raiding party went to the place of occurrence and arrested the accused. এটা হতে পারে, কিন্তু বাইকগুলো তো মিলার কথা না। ঘটনার স্থল, ঘটনার তারিখ এবং কিভাবে ঘটনা ঘটেছিল, এগুলো তো আপনার মিলার কথা না। বিশেষ করে সন্ত্রাস বিরোধী আইনে যে মামলা, জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি বানানো, এইটাই কিন্তু প্রথমতই তাকে হিউমিলেট করছে। সমাজ থেকে কিন্তু তাকে প্রথমে বিচ্ছিন্ন করা দেওয়া হলো, পরিবার থেকে প্রথমে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এবং তার প্রতিবেশী সবাই কিন্তু তাকে ভিন্ন চোখে দেখে। এই ছেলেটা জঙ্গি, আমরা তো জানতাম না, এটা জঙ্গি পরিবারের সন্তান। তাদের মধ্যে একটা ফোবিয়া ছড়াই গেছিল যে এই আপার সাথে হয়তো যোগাযোগ করলে আমরাও অ্যারেস্ট হতে পারি, আর এই মেয়েটার সাথে যোগাযোগ হলে আমরাও অ্যারেস্ট হতে পারি। এটার জন্য আমরাও নিজেদেরকে গুটাই নিয়েছিলাম যে কি দরকার যদি কারো ক্ষতি হয়। বাংলাদেশে জঙ্গি নাই এই কথাটা বলা যাবে না, জঙ্গি ছিল, জঙ্গি এখনও আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যেইভাবে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হচ্ছে, যেটা প্রোটেক্ট করা হচ্ছে, এইটার খুবই একটা ক্ষুদ্র অংশ হয়তো বাংলাদেশে জঙ্গি আছে। তৎকালীন যে সরকার ক্ষমতায় পাকাপোক্তভাবে টিকে থাকার জন্য এই ওয়ার অন টেররের যেই ন্যারেটিভ, এইটাকে জিয়ে রাখার জন্য এটা তারা চালিয়েছে। Killed by the BNP Jamaat, you know that BNP Jamaat is a terrorist party. They always go for terrorism and nepotism and corruption. I have to prove credibility, right? To whom? To whom? A terrorist party? A terrorist organization? No. এই মামলাগুলো তো বছরকে বছর চলছে, এবং এই মামলার হাজিরা দিতে দিতে তাদের যে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি। এবং আমরা একটা জরিপ করেছি যে মিনিমাম খরচ হয়েছে 7 লাখ টাকার মতো, তাদের হাজিরা থেকে শুরু করে এই মামলা পরিচালনার সব খরচ। অনেক ফ্যামিলি তাদের জমি জমা, তারপরে হচ্ছে বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিয়েছে এই মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, কিন্তু মামলাগুলো ঝুলছে। প্রায় 3 লাখ টাকার মতো খরচ হয়েছে জামিনের পেছনে, আসা যাওয়ায়, গাড়ি ভাড়া, এটা হচ্ছে নিট একটা কস্ট। তারপর তো অন্যান্য জায়গায় এখানে টাকা খাওয়াইছে, ওইখানে টাকা খাওয়াইছে, বাড়িতে পুলিশ গিয়েছে কয়েকদিন পর পর, ডিবি থেকে লোক গিয়েছে, ওরা গিয়ে বসে থাকছে, তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, ওদেরকে টাকা দেওয়া লাগছে, টাকা পয়সা না নিয়ে কেউ কখনো আসে নাই, থানায় টাকা দেওয়া লাগছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সংস্থার লোক গেছে, ওরা টাকা খাইছে, অনেক টাকা পয়সা খরচ হয়েছে 16 সালেও। এখানে একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় মামলাগুলো ভুয়া প্রমাণিত হওয়ার পরে তাকে বেকসুর খালাস করে দিয়েছে, কিন্তু তাকে যে এই যে 4 বছর বা 5 বছর যে সে কারাগারে বন্দী ছিল, এটা তাকে কে ফিরিয়ে দেবে? এখন ভুয়া মামলা দিয়ে এগুলোর পক্ষে তো তাদেরকে এখন প্রমাণাদি জোগাড় করতে হবে, প্রমাণাদি পাবে কোত্থেকে? হ্যাঁ, এটা একটা তো তাদের জন্য সমস্যা। তো ওখানে একটা বেশ ওয়েল ডেভেলপড সিস্টেম্যাটিক টর্চার রেজিম ছিল আসলে। এই টর্চার করে কনফেশন আদায় করা হতো, স্বীকারোক্তি আদায় করা হতো। আমাকে লাস্ট এটাই চাইতেছে আব্দুল মুমিন আমি স্বীকার করতাম, মানে আপনার পরিচয় বদলানো। হ্যাঁ, পরিচয় বদলাম। তো আমি আব্দুল মুমিন স্বীকার করে নিছি। করে নেওয়ার পরে এই যে এখন বাসজলা দিয়ে লাস্টে বলতেছে তোর নাম আব্দুল মুমিন, আর তোর বাপ যদি জিজ্ঞেস করে, কথা জিজ্ঞেস করে বলবি যে আমি বাবার সাথে রাগ করে তাবলিগে চলে গেছিলাম, তাবলিগের কিছু জিনিসপত্র আছে এই ব্যাগের মধ্যে, এই ব্যাগটা নিয়ে তুই চলে যাবি, ওরা ছেড়ে দিয়ে আসো। যেহেতু সব ম্যাজিস্ট্রেট এক না, কিছু কিছু ভালো ম্যাজিস্ট্রেটও আছে, তাই কিছু ম্যাজিস্ট্রেট আবার থাকতো খারাপ, এবং সবাই জানতো তারা মানে কারা, যারা এগুলো মেনে নেবে, এই ধরনের ফোর্সড স্বীকারোক্তি বা গুম হওয়া সত্ত্বেও জিনিসটাকে কগনিসেন্সে না নেওয়া। তো ওই সব মানুষদের সামনেই যাওয়া হতো, ওদের সামনেই এদেরকে প্রডিউস করা হতো, তারা ফোর্স স্বীকারোক্তি মেনে নিত। না, আমি বলছি না, আমি 160 আমার মাইরে ফেলাইতো, আমি 164 দিলাম, 164 দিলে আমার ফাঁসি হয়ে যাবে, আমি তো এগুলো কোনো কিছুর সাথেই নাই। আপনারা যা বলতেছেন আমি এগুলো কিছুই জানি না, সব সাজায় আপনারা দিচ্ছেন। তখন আমারও ওই আয়ু বলতেছে, ওই প্রথম দিন আমাকে যখন, এটা আপনাকে কি বলবো, মানে
প্রথম দিন আমাকে যখন ওয়াটার বোর্ডিং দিয়েছে তখন আমার মানে আমি প্রসব করে দিয়েছিলাম আর কি। তো ওই জিনিসটা ও আবার আমাকে রিমাইন্ড করে দিচ্ছে যে তোরে যে মনে নাই তোরে যে তুই যে প্রসব করে দিয়েছিস রিসিলি মাইডের লগে, আজকে কিন্তু আবার সেইভাবে মাইর দেবো, চা টানায় পিড়ামো, কিন্তু তুই যা বলি সেইভাবে কর। করে নিয়ে আসছে, করে নিয়ে আইসা বলতেছে এমন একজন জাজের কাছে নিয়ে আসছে, আইসা বলতেছে ও 164 দিতে চায় না, অনেক চেষ্টা করছি দিতে চায় না। পরে বলে যে আবার সেই করে যে জাজ বলতেছে ও এখনো দাঁড়ায় আছে কিভাবে, এটারে কেমন 164 দেয় না, এটা তো দাঁড়ায় আছে সুস্থ আছে, 164 দেওয়ার জন্য কিছু মশলাপাতি খরচ করতে হবে না। গুম or enforced disappearance is a violation of human rights. So the judges as a whole should be sensitized about the human rights, about the various human rights instruments and the violation of those human rights. ম্যাজিস্ট্রেট সাহেব উনি ডাক দিয়ে বললেন যে আপনাদের আসামি তো করতেছে না, কি বলে বালকরূপ স্বীকারোক্তি দিচ্ছে না। একটা এগ্রিজিয়াস কেস আমাকে যেটা খুব ডিস্টার্ব করেছে সেটা হলো যে সে আমাকে বর্ণনা করছিল যে ম্যাজিস্ট্রেটকে যে বলেছে যে প্লিজ আমি এতদিন ঘুমছিলাম, আমি আসলে এটার সাথে জড়িত না। হ্যাঁ, অনেক সাহস করে এটা সে ম্যাজিস্ট্রেটকে বলেছিল। ম্যাজিস্ট্রেট তখন যে পুলিশ সাথে নিয়ে গিয়েছিল, পুলিশকে ডেকে বলেছে এই যে দেখেন কি বলছে, তখন তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। সিএম কোর্টের বারান্দায় এটা সময় 8 তলা বা 9 তলায় কিছুক্ষণ আমাকে মারধর করলো। আমার এখানে সময় দাগ আছে মনে হয়, এটা ওরা আমাকে মাথাটা ধরে স্যার ওই গ্রিলের মধ্যে এটাতে বাড়ি মারতে ধরছে, তখন আমার হাতে হ্যান্ডকাপ ছিল, তো আমি মাথাটা বাঁচানোর জন্য আমি এটা যখন আনছি তখন আমার এখানে পড়ছে, তাই আমি নিচে ফেলে পাড়াইলো, কিছুক্ষণ মারলো, অনেক চিৎকার চেঁচামেচি করতেছিলাম, কারণ আমি হচ্ছে কেউ তো আসলো, যখন চিৎকার চেঁচামেচি করতেছি তখন ম্যাজিস্ট্রেট আবার আয়কে ডাকে পাঠাইছে যে এত আওয়াজ করতেছেন কেন। আর মানে কি বলবো, এটা অবিশ্বাস্য বিষয়, আমি প্রশাসনকে কাছ থেকে দেখছি আর আমি অবাক হয়েছি যে আসলে পুরোটাই এটা সিস্টেম। Most of the judges were at the beck and call of the high command of the then ruling party. That's why they did not dare to take any effective steps against the enforced disappearances of the victims or abduction of the victims, The judiciary must be proactive instead of reactive. The judiciary must come forward, protecting and promoting the human rights of the people through adjudication of disputes in a very bold and assertive manner. Boldness is an integral part of the personality of a judge. A weak person is not suited or suitable for the position of a judge. Judges must know how to deliver justice impartially, effectively, and in a neutral manner. কিছু মানুষকে বাঁচিয়ে রাখবে কিন্তু রিলিজ করতে পারবে না, বাংলাদেশে নানাবিধ কারণ থাকতে পারে সেটার জন্য। তখন তাদেরকে আমরা দেখছি ইন্ডিয়াতে পার করে দেওয়া হয়। ইন্ডিয়াতে পার করার পদ্ধতিটা আমরা বুঝতে পেরেছি বন্দীদের সাথে কথা বলে, সিকিউরিটি ফোর্সের ভিতরে যে হুইসেল ব্লোয়াররা আছে তাদের সাথে কথা বলে, এবং অনেক সময় আমরা নথিপত্র মিলিয়ে দিন তারিখ চেক করেও ওগুলোকে কনফার্ম করেছি যে এভাবেই ঘটেছে। তোমার আম্মায় অনেক কান্নাকাটি করতেছে, এর জন্য অনেক সরাসরি হয়েছে, এর জন্য তোমাকে দেশে রাখা যাবে না, এর জন্য তোমাকে দেশের বাহিরে পাঠাবো আমরা। নদী পার করাইলো, ওই নদীর পার করানোর পরে তারপরে কাঁটাদারের একটা বেড়া আছে, ওই বেড়া দিয়ে আমাকে পার করে তারা নিয়ে গেল। ওইখানে নিয়ে 2টা লোক আইছিল হুন্ডাই করে, বললো তোর পার করে দেব, তারপরে তুই ওই জায়গায় কতদিন থাকবি, আবার আমরা তো আবার ব্যাগ নিয়ে আসবো। ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হতো, আমাদের বাহিনী নিয়ে যেত 300-400 মিটার ইনটু দ্য বর্ডার, নিয়ে যেয়ে ওই বাহিনীর হাতে হ্যান্ড ওভার দিত। একটা বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে বন্দি এক্সচেঞ্জ হয়েছিল। ওরা আবার ওই দেশ থেকে কারা যেন আসছে স্যার, আপনার ওদের ইন্ডিয়ানরা আসছে, ওরা 2জনকে দিল, আমরা 2জনকে দিলাম। মানে ওরা 2জন বন্দিকে দিল, আপনাদের বন্দি 2জনকে ওদেরকে দিয়ে দিল। ইন্ডিয়া আমাদেরকে বন্দি দিয়েছিল, আমরা একজন বাংলাদেশি সিটিজেনকে দিয়েছি। আমার ধারণার সাথে মনে হয় আরেকজন ছিল যার পরিচয় আমরা এখনো বের করতে পারিনি। অর্থাৎ আমরা 2জনকে দিয়েছি, একজনকে পেয়েছি। ওই 2জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক, সাথে মিষ্টিও দেওয়া হয়েছে। ওই বাহিনীও মানে ইন্ডিয়ান বাহিনীও মিষ্টি এনেছিল, আমাদের বাহিনীও মিষ্টি ছিল। বন্দি গিফট দেওয়ার সাথে সাথে মিষ্টিও গিফট এক্সচেঞ্জ করা হয়েছিল। এটা আমাকে নিরাপত্তা বাহিনীর যারা ওখানে জড়িত ছিল তারাও বলেছেন, বন্দি নিজেও চোখে দেখেছে এই ঘটনাটা ঘটতে। ইন্ডিয়াতে নেয়ার পরবর্তী কি হতো বন্দিদের
শহীদের আমরা সবসময় জানি না, অর্থাৎ কাদের কথা জানি না, আমরা জানি না ওখানে কাউকে মেরে ফেলা হতো কিনা, কারণ যারা মারা গেছেন তাদের খবর আমাদের পক্ষে বের করা এখনো পসিবল হয়নি। যাদেরকে হ্যান্ড ওভার করলো ওদেরকে নিয়ে আবার কি করলেন? ওদেরকে নিয়ে স্যার রাস্তায় দুজনকে স্যার ক্রস ফায়ার দিয়ে ফেলাই দিয়ে আসছে। তবে এটা অবশ্যই হতো যে ইন্ডিয়াতে যারা বাঁচিয়ে রাখা হতো ইন্ডিয়াতে তাদেরকে মামলা দেওয়া হতো, মানে অর্থাৎ ইন্ডিয়ান লিগাল সিস্টেমের ভিতরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হতো। সো আনপাসপোর্ট মামলা বলবে, অর্থাৎ ট্রেসপাসিং এর জন্য কেস দেওয়া হতো। তখন ওনারা ইন্ডিয়াতে জেল খাটতেন, জেল খাটা পরবর্তীতে আবার ওনাদেরকে বাংলাদেশে পুশিন করা হতো। ভারতের কারাগারে যদি কেউ থাকে সেটার জন্য আমরা বাংলাদেশি বন্দী যারা আছে তাদের তালিকা চেয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্ডিয়ান অথরিটিকে। কিন্তু সেক্ষেত্রে যে সমস্যাটা দেখা গেছে যে তালিকাটা দিয়েছে সেটা অসম্পূর্ণ, এবং আমরা যেই পিরিয়ডের তালিকা চেয়েছিলাম অর্থাৎ 2009 সাল থেকে 2024 সালের 5ই অগস্ট পর্যন্ত সেটা তালিকা পায়নি। এই সম্পৃক্ততাটা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ইল্লিগাল একটা সম্পর্ক, এটা আসলে খুবই ট্র্যাজিক, কারণ এরকম হওয়ার কথা না, হওয়া উচিত না, এবং আমাদের দেশের সার্বভৌমত্বের প্রশ্ন অবশ্যই চলে আসে, কিন্তু হয়েছে, গত 16 বছর এটা হয়েছে। এবং কারো কারো ক্ষেত্রে চরম পরিণতিটা হয়ে গেছে, যেটা আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি, এবং অনেকে আমাদের কাছে ইতিমধ্যে এই কথাগুলো বলেছেন। এর মধ্যে একটা বড় অংশ আছে যাদেরকে বেশ কিছুদিন জিজ্ঞাসাবাদ করার পরে অথবা কয়েকদিন জিজ্ঞাসাবাদ করার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে হত্যা করা হবে। যখন একজনকে মেরে ফেলার সিদ্ধান্ত হতো তখন কাজটা ওরা, যেহেতু ওনারা ট্রেন্ড অফিসার্স, যথেষ্ট এফিশিয়েন্টলি করতো আমরা বলতে পারি। একজন মানুষকে কখনো কখনো মোরগ বলা হতো, কখনো কখনো প্যাকেট বলা হতো, কখনো কখনো সাবজেক্ট বলা হতো। ঊর্ধ্বতন অনেক অফিসার আছেন যারা মিড লেভেলে ছিলেন বা যারা গোয়েন্দা সংস্থাগুলি পরিচালনা করতেন, তাদের নির্দেশনায় তাদের উপস্থিতিতে এই মানুষদেরকে নিয়ে যাওয়া হতো মাইক্রোবাসে করে। টঙ্গীর থেকে রওনা দেওয়ার পর যতগুলি ব্রিজ আছে প্রায় প্রতিটি ব্রিজের গোড়াতেই নিয়ে নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাব ইন্টেলে, তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও, গুলি করো। যখন ক্রসফায়ার বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে, যে এরা এটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম, তখন ওরা বললো যে আরে আমরা বডি প্রডিউস করি কেন, নাই করে দিলি তো হয়, তাহলে তো কেউ বুঝবে না কি হয়েছে। তখন এটাই মুভ করলো ওরা, এটা একটা ডিসিশন ছিল। একটা জিনিস খুব স্পষ্ট যে এই ঘটনাগুলি ঘটানো হতো, হত্যাকাণ্ডগুলি করা হতো। প্রথম দিকে কিছু লাশ রাস্তাঘাটে পাওয়া যেত, ফেলে যেত, তো কিছুদিন আগে উঠিয়ে নিয়েছিল কারা জন্য। তারপর যখন সন্দেহ হলো যে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা, যখন এই জিনিসগুলি মানুষের ভিতর কানাঘুষা হতে থাকলো, তখন কিন্তু আর রাস্তাঘাটে লাশ ফেলতো না। একটা বেশ কমন মেথড ছিল যেটা গোটা দেশে ব্যবহার করা হতো, সেটা হলো নৌকায় নিয়ে যে গুলি করে মেরে ফেলা। এরপরে যখন যাওয়া শুরু হলো, আমরা ইয়েতে যাওয়ার পরে উনি ডেস্টিনেশনটা আগে থেকে বলেন না কোথায় যাবে, সাউথের দিকে যাবো। তো যাওয়ার পরে তারপরে বললো যে স্লো ডাউন, দেখো স্লো ডাউন বললে তখনই বুঝি যে এখন প্রক্রিয়া শুরু হবে। যখন খোলের ভিতর দিকে তাকে তুলে নিয়ে আসে, সিমেন্টের বস্তা কিন্তু বাইরে থাকে স্যার, খোলের মুখটা খুলে একজন করে তুলতেছে স্যার, সিমেন্টের বস্তা দিয়ে সে বেঁধে ফেলতেছে, পাথর হচ্ছে হাঁটু বরাবর গেছে, হাঁটু বরাবর গেছে, বেঁধে মায়ের কাছে সিমেন্টের বস্তাটা তাকে একদম কর্নারে রাখছে। সেকেন্ড মেন স্যার পিলোটা দিয়েছে, পিলোটা দিয়ে দেখছে সব। তাহলে পছন্দের জায়গাটা হলো মাথা স্যার, মানে মাথার এখানে বা এই পাশে বালিশ থেকে তারপরে একদম 6 রাউন্ড ফায়ার করে। 2 রাউন্ডটা ফায়ারের প্রয়োজনে কখনো যদি কখনো তার মনে হয়েছে কারো হাত কেঁপে গেছে, তখন উনি বলতেন সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে ওই ব্রিজের গোড়ায়, সেখানে সুন্দরবন থেকে একটা ট্রলার নিয়ে আসা হয়েছিল, দস্যুদের কাছ থেকে উদ্ধার করার ট্রলার, যেটা জেনারেল জিয়াউল হাসানের টিম এটা এনেছিল। এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে। এই জায়গাটা এবং বন্দিরা থাকতো বুঝছেন এখানে এই ডেকের উপরে, কোনো কোনো সময় তো ডেকের ভিতরে থাকতো। এন্ড দেন অফিসাররা কারণ ডেকের ভিতরে না থাকলে দেখা গেলো মাঝে দেখে ফেলি, এরকম হয়। ওরা সবই এখানে, ওইখানে বা কেউ কেউ এখানে থাকতো। এন্ড দেন এখানে এনে শুট করে এখান থেকে ফেলে দিবে, ওখান থেকে ফেলে দিবে, পেট ফাটতেছে ওখানে কুইক অ্যাকশন। তো গুলি করে মেরে ফেলার
পরে পেটটা চিরে দেওয়া হতো এবং বডির সাথে সিমেন্টের বস্তা বেঁধে দেওয়া হতো বা ইটের বস্তা, যাতে ওনাদেরকে যখন ধাক্কা মেরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে তখন তারা ডুবে যেতেন। তার হচ্ছে গিয়ে এখানে যাওয়ার পরে এই যে মানুষটাকে শোয়ালেন, যাওয়ার পরে বাঁধার পরে তারপরে আপনার গুলি করে ফেলা দেওয়া হয়। এদিকে বাঁধার রশিটা রেডি থাকে, ওইদিকে সিমেন্টের বস্তার সাথে রশি বাঁধা রেডি, যেমন রশি বাঁধার থেকে সিমেন্টের বস্তা খুলে না যায়, খুলে না যায়। তারপরে বাকি রশিটা এখন এটা কোমরের সাথে দিয়ে বাঁধা সবচেয়ে সহজ, that of any other places of the whole body. এখানে গুলি করে লোয়ার পোর্শন ধরে ফেলে দিল। কে ফেললো? জিয়া তো গুলি করলো, এখন জিয়েই ফেললো না সাথে আরো যে লোক ছিল তার কে ফেললো এটা আমার খেয়াল নাই, এখান থেকে করে ফেলে দিল। তবে বেশ কিছু ক্ষেত্রে লাশ ভেসে উঠেছে। আমি এর ধরনের কেস দেখেছি যেখানে লাশ ভেসে উঠছে বুলেট উন্ড কপালে এবং গায়ে সিমেন্টের বস্তাটা কোনো কারণে একটা ছেড়ে গিয়েছে, অন্যটা রয়ে গেছে, এরকম অবস্থায় উঠছে। নারায়ণগঞ্জের 7 খুনের যে হত্যাকাণ্ড এবং তার লাশ লুকিয়ে ফেলার যে প্যাটার্ন, এই প্যাটার্নের সাথে অনেক অংশে মিলে যায়। এরকম নানাবিধ মারার আসলে টেকনিক ছিল, বিভিন্ন বর্ণনা থেকে আমরা পাই। কোনো কোনো ক্ষেত্রে বিষ প্রয়োগ করেও হত্যা করা হয়েছে, ইনজেকশন দিয়ে মারা হতো। এটার বর্ণনা পেয়েছি আমরা যারা এটা নিজে চোখে দেখেছে। একজন মানুষকে মেরে ফেলে তার লাশটা রেল লাইনে ফেলে দেওয়া হতো, মানুষ রেল লাইনে কাটা পড়েছে এই হিসাবে জিনিসটাকে প্রতীয়মান হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক সময় লাশের হাতে হ্যান্ডকাফ অবস্থায় রেল লাইনে কাটা লাশ পাওয়া গেছে, তো বোঝাই তো যাচ্ছে কি হয়েছে, নাহলে হ্যান্ডকাফ আসলো কোথা থেকে। একজন ভিকটিম তো বেঁচেই আছেন যাকে গাড়ির সামনে, ট্রাকের সামনে ফেলে মারার চেষ্টা হয়েছিল এবং এরকম অনেকাংশে তো সাকসিডও করতো, এভাবে করে মেরে ফেলতো। ওই আবদুল্লাহপুর আশুলিয়া রোড যেটা, সেখানে নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে। নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে, ভাইজান আমাকে ক্ষমা করে দিয়েন, দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে। হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো এবং আমি খেয়াল করতেছিলাম যে গাড়ি শব্দ আসতেছে, তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ, আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি। আমারে তুলে ধরে বলছে যে আপনি ভয় পাবেন না, আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা পাশ দিয়ে চলে গেছে। তবে আমি টের পাইছিলাম যে গাড়িটা যখন জোরে খুব রানিং এ আসতেছে, আবার যখন ফেলে দিবে ব্রেক শক্ত করে ধরে পাল দিয়ে টা করে শব্দ হয়, যেটা ঠিক সেই শব্দটাই আমার কানে আসছে। আমাদের কাছে যারা মুখ খুলেছেন এটাই পূর্ণাঙ্গ তথ্য না, এর কয়েক গুণ সমাজে এখনো রয়েছেন যারা এখনো আস্থা বা সাহস পাচ্ছেন না এই বিষয়গুলি জনসমক্ষে তুলতে বা তারা অভিযোগ করতে। তারা মনে করে যে এমনিই তো আমরা মামলা মোকদ্দমার ভিতর দিয়ে আছি, তারপর আবার এইটা করতে যে আবার কোন ফ্যাসাদে পড়বো, আবার আমার কোন ভোগান্তি হবে। ওই ওপেনলি ওইভাবে সাক্ষাৎকার দিব না, কারণ ওটা এভিডেন্স থেকে যাবে। আমার আজ হোক কাল হোক আমার তো আসলে পরেরটাও চিন্তা করা লাগবে, ফ্যামিলি আছে। এমনি তো অত্যাচারের শিকার হয়েছি, গুম ছিলাম, মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম, এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি। ওই 16 সালে গুম হওয়ার কনসিকুয়েন্স এখনো বিয়ার করতেছি। আমার ফ্যামিলি স্টিল নাও সাফারার, আমার ক্যারিয়ার ধ্বংস, সবকিছু হয়ে গেছে। তার মানে এখনো কিন্তু আমরা এমন একটা পরিবেশ নিশ্চিত করতে পারিনি যে পরিবেশে মানুষ ভয়হীনভাবে এসে রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রের সংস্থাগুলির কাছে এসে বলতে পারে যে আমার জীবনে এই ঘটনাগুলি ঘটেছে। অন্ততপক্ষে গুম কমিশন যাদের ক্ষেত্রে মনে করেছে যে হয়রানিগুলোর থেকে তাদের পরিত্রাণ পাওয়া উচিত, গুম কমিশন থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এবং এই ধরনের একটা তালিকাও প্রস্তুত করা হচ্ছে এবং ফলস কেসগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করে, গুম হওয়া ব্যক্তি ছাড়া পাওয়ার পরও হয়রানির শিকার না হয় এবং এই আদালতের আইনি ব্যবস্থাকে যাতে কেউ আর অ্যাবিউজ করতে না পারে। যাদের বিরুদ্ধে এই মামলাগুলো দিয়ে দেওয়া হয়েছে, সন্ত্রাস দমন আইন বা অন্য যে আইনি মামলা হয়েছে,
এই প্রত্যেকটা মামলা যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, সেটা যাতে এক্সপিডাইট করে, সেটার জন্য সুনির্দিষ্টভাবে সরকারকে বলেছি। দ্বিতীয়ত হচ্ছে যে সন্ত্রাস দমন আইনটাকে সংশোধন করার কথা বলেছি। 3 নম্বর জিনিসটা হচ্ছে যে এটার সাথে সম্পৃক্ত যেটা যে বাংলাদেশে জঙ্গিকে মোকাবেলার জন্য, জঙ্গি ইস্যুটাকে ডিল করার জন্য আমাদের এখানে সুনির্দিষ্টভাবে কিছু স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে রিহ্যাবিলিটেশনের যে বিষয়টা আছে সন্ত্রাসদের মোকাবেলার ক্ষেত্রে, এই বিষয়টা মনে হয় কার্যকর হতে পারে, সেটাকে আমরা ফোকাস করেছি। গুম হওয়া এবং কেউ মারা যাওয়ার মধ্যে একটা বিস্তর ফারাক আছে। সেটা হলো কেউ যখন মারা যায় তখন তার সম্পত্তি ভাগ হয়ে যায়, একটা ডেথ সার্টিফিকেট আসে, সম্পত্তি ভাগ হয়ে যায়, একটা ক্লোজার আসে। কিন্তু কেউ যখন গুম হয়, যেহেতু সে মারা গিয়েছে এই কথাটা বলতে পারা যায় না, কারণ আমরা আসলে জানি না সে মারা গেছে কিনা, তখন কিন্তু কোনো ডেথ সার্টিফিকেট ইস্যু করা যায় না। ডেথ সার্টিফিকেট ইস্যু না করার সাইড ইফেক্ট আপনি দেখেন, ধরেন ভদ্রলোকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে বা তার সম্পত্তি আছে, কিছু ভাগ হওয়া সম্ভব না। সো পরিবারগুলো অলমোস্ট রাতারাতি পথে বসে যায়, দেখতে পারে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, দেখতে পারে যে তার সম্পত্তি আছে, কিন্তু সে কিছু ব্যবহার করতে পারে না। সেই জন্য আমরা বর্তমান প্রচলিত আইনের বাহিরে আমরা মনে করি যে এমন একটা আইন করা দরকার যে আইনে কিছু ওভাররাইডিং ক্লজ থাকবে, যে দেশের প্রচলিত আইনের বাহিরে গিয়েও তাদেরকে যাতে একটা আইনগত সুযোগ দেওয়া যায়। যখন একজন মারা যান তখন তার বউ বিধবা হয়ে যান, এটার একটা প্রসেস আছে। কিন্তু যখন একজন গুম হন তখন তার বউ, উনি কি বিধবা না সধবা? কারণ আমরা উত্তরটা জানি না। ভদ্রলোক বেঁচে আছে কি মারা গেছে এটা আমরা বুঝতে পারছি না। এই যে বিশাল সমস্যাগুলো পরিবারগুলোর মধ্যে মানে সৃষ্টি হয়, সেগুলোর কোনো সমাধান তারা পায় না। এবং গত 16 বছর ধরে হাজারে হাজারে পরিবার বাংলাদেশে এই সমস্যাটা ফেস করে আসছে। গুম হওয়া ব্যক্তির ডেথ সার্টিফিকেট ছাড়াই তাদের গুম হওয়ার যে একটা প্রত্যয়ন বা একটা ডিসঅ্যাপিয়ারেন্স সার্টিফিকেট প্রডিউস করে যাতে পরিবার পরিজন যাতে সম্পত্তি ইনহেরিট করতে পারে, সেই জন্য এই কমিশন থেকে কিছু আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে। অন্ততপক্ষে আর্থিক দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে। তবে এটা সত্য কথা যে গুম হওয়া ব্যক্তির অনুপস্থিতি বা গুম হওয়া ব্যক্তিকে উদ্ধার করে না দিতে পারলে অপূরণীয় ক্ষতি সেটা কোনো আইন দিয়ে বা তার সম্পত্তি দিয়ে বা সম্পত্তির অংশ দিয়ে সেটা পূরণ হওয়ার নয়। আমরা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করি আমরা আশানুরূপ জায়গায় পৌঁছাতে পেরেছি। কিন্তু তারপরও বলবো, এত সংখ্যা এবং এত গভীরে এই অপরাধ সংগঠিত হয়েছে, এটার জন্য সময় একটা বড় ফ্যাক্টর। সেই বাহিনীর সদস্যরা যারা এই অপরাধের সাথে যুক্ত ছিল, তারা কিন্তু তাদের একটা বড় অংশ কিন্তু এখনও এই কাঠামোগুলিতে অবস্থান করছেন। তারপরে যাদেরকে চিহ্নিত করা গিয়েছিল প্রাথমিকভাবে, তারা কিন্তু পালিয়ে গেছেন। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর 42 কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়। জানুয়ারি মাসে এদের বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যখন অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয় তখন কিন্তু তারা অনেকেই দেশে ছিলেন, কিন্তু পাসপোর্ট না থাকা সত্ত্বেও ওয়ারেন্ট বের হওয়ার পরপরই অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরবর্তীতে এগুলোর এন্ড রেজাল্ট কি হবে? তো ধরেন আপনি বাংলাদেশ থেকে পালাচ্ছেন, মোস্ট লাইকলি আপনাকে ইন্ডিয়া যেতে হবে, কারণ ল্যান্ড বর্ডার আমাদের এসেনশিয়ালি ইন্ডিয়ার সাথে মায়ানমারের যুদ্ধ হচ্ছে, সো ওনারা এইদিকেই যাবেন। কারণ আপনি যদি দেশের একজন গোয়েন্দা বাহিনীর প্রধান হয়ে থাকেন, কয়েকজন মিলে আপনি ইন্ডিয়াতে গেলেন, ইন্ডিয়া কি করবে ফার্স্টে? ইন্ডিয়া যেটা করবে হলো আপনাকে বসে আপনাকে ইন্টারোগেট করবে। এখন আপনি চিন্তা করেন যে বাংলাদেশের সকল সেন্সিটিভ তথ্য যাদের ভিতরে আছে তাদেরকে আমরা এসেনশিয়ালি ওনাদের হাতে তুলে দিচ্ছি, বা ওনারা ওনাদের হাতে নিজেরা সোপর্দ হচ্ছেন। এই যে এত বছর যারা গুম খুনের সাথে জড়িত ছিলেন, তারা তো আমরা যেটা বলছি অনেকেই বাহিনীগুলোতে আছে। ওনারা কি চাইবেন? ওনারা চাইবেন ভবিষ্যতে ওনাদের এই অপরাধগুলো যাতে রিভিলড না হয়। এখন আমরা তাদের অপরাধের কথা জানি আর না জানি, আমরা ধরে নিতে পারি এখন যে আমাদের শত্রুপক্ষের গোয়েন্দা বাহিনীগুলো ডেফিনেটলি জানে। তাহলে ভবিষ্যতে তাকে ব্ল্যাকমেল করতে কি লাগবে? শুধু বলতে হবে, এই তুমি যদি না করো এই কাজটা, তাহলে কিন্তু আমি তোমার পূর্ববর্তী গুম খুনের কথা আমি কিন্তু তোমার বউকে বলে দিব, খুব বেশি যেতে হবে, বা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিব। তখন কি হবে? আপনি নিরাপত্তা বাহিনীগুলোর ভিতরে স্তরে স্তরে মানুষ রাখছেন যারা ব্ল্যাকমেলের ক্ষেত্রে ভালনারেবল। আপনি যদি জিনিসগুলোকে সামনে নিয়ে আসেন, যে জিনিসটা আপনি লুকিয়ে রাখছেন না, সেটা দিয়ে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করা যায় না। তো আপনি জিনিসগুলো সামনে নিয়ে আসেন, আপনি গুম কমিশনের সাথে কথা বলে ফেলেন, তাহলে এই সমস্যাগুলো কিন্তু চলে যায়। এই অপশনটা না নেওয়াটা আমার কাছে বোকামি মনে হচ্ছে এবং দেশ বিরোধী একটা কাজ মনে হচ্ছে।
এই প্রসেসের পিকে প্রাইম মিনিস্টার্স অফিস, অনেক সময় ওনার পক্ষ থেকে ডিফেন্স অ্যাডভাইজার ছিল, তো উনিও মাঝে মাঝে ইন্টারফেয়ার করতেন, কথা বলতেন, আদেশ নির্দেশও দিতেন। সো আউট অফ দি ওয়ে আই ওয়েন্ট টু পিএম অ্যান্ড রিকোয়েস্টেড হার যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেছে, তার ছেলেটাকে এটা করা হয়েছে, এটা খুব এটা দেখা উচিত, আমাদের ফ্যামিলিটা খুব ব্রোকেন অ্যান্ড হিজ রিলেটিভস হ্যাভ রিকোয়েস্ট। আমি নিজে প্রিয়ামকে বলেছি, আমার সাথে মানে আমি 2বার ওনাকে বলেছি, এটা আমার নিশ্চিত মনে আছে। ছেড়ে দিব না, ছেড়ে দিব না, মানে আমি দেখি কি করা যায়। অ্যাডভাইজারকে তুমি বলছো, আমি বলছি। এবং ওনার কি ক্ষমতা ছিল তখন ওটাকে সমাধান করার? অর্থাৎ ধরেন উনি চাইলে কেউ বের করে দিতে পারতো? পিএম চাইলে হবে না, মানে এটা উনি যা চাইবে তাই হবে। সম্ভাব্য যারা অভিযুক্ত তাদের কারো কারোর সাথে কথা বলার পর যে জিনিসটা পরিষ্কার একটা অবয়ব দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই ধরনের ঘটনার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যিনি নীতি নির্ধারকদের সর্বোচ্চ জায়গায় অবস্থান করছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং বাহিনীগুলির প্রধান এবং ইন্টেলিজেন্স যে এজেন্সি উইং আছে তার প্রধানদের সমন্বিত নির্দেশনার বাইরে বা কমান্ড স্ট্রাকচারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনার বাইরে এই ধরনের ঘটনা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘটার কোনো সুযোগ নাই। সুতরাং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দায় এড়ানোর সুযোগ নাই।